আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের এখনকার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। জানিয়ে দিব দেশ বিদেশের নানা গুরুত্বপূর্ণ সংবাদ ও তার বিস্তারিত। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগে গাজায় যুদ্ধবিরতি সম্ভব বলছে কাতারের প্রধানমন্ত্রী। বাংলাদেশ ভারত আলোচনার আহ্বান মমতার। রাজধানী দামেস্ক ছেড়ে পালাননি প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সিরিয়া নিয়ে মাথা ঘামাবে না যুক্তরাষ্ট্র বলছে ডোনাল্ড ট্রাম্প। এবং সর্বশেষ থাকছে ভারতে 3 মুসলমান শিশু কিশোরকে বেধড়ক মারধর করে বলানো হলো জয় শ্রীরাম। ভারত নাকি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, তারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে বাংলাদেশিদের উপর আক্রমণ চালাচ্ছে। বাংলাদেশ নাকি ধর্মনিরপেক্ষ নয়, এখানে নাকি হিন্দুরা খুব সমস্যায় রয়েছে, তাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে, তাদের বাড়িঘর ধ্বংস করা হচ্ছে। কিন্তু বাস্তবতা কি আসলেই তাই? বাস্তবতা আসলে আরও অনেক ভিন্ন। কারণ বাংলাদেশে মুসলমানেরা হিন্দুদের উপর নির্যাতন চালাচ্ছে না, আর যদিও চালানো হচ্ছে তা নিছক একটি দুর্ঘটনা, যা আসলে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যারা মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত তাদের উপরই আক্রমণ হয়েছে। সাধারণ কোনো হিন্দু বা সাধারণ কোনো মন্দির সেগুলো কি ভাঙচুর করা হয়েছে বা এমন কোনো ঘটনা লিপিবদ্ধ হয়েছে? এ সবই আসলে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। যখনই ওই সমস্ত হিন্দুদের উপর আক্রমণ চালানো হয়েছে বা আক্রমণ করা হয়েছে, তখন তারা বলছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে, অর্থাৎ হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছে। কিন্তু বাস্তবিক অর্থে নির্যাতনের শিকার শুধুমাত্র তারাই হয়েছে যারা কিনা বিগত সরকারের আমলে সেই আওয়ামী লীগ সরকারের সঙ্গে জড়িত ছিল। কিন্তু পক্ষান্তরে দেখা যাচ্ছে মুসলমানরা ভারতে প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে। একদিকে যেমন গোমাংস বহন করা, গোমাংস ভক্ষণ করার অপরাধে মুসলমানদের পিটিয়ে পর্যন্ত হত্যা করা হচ্ছে, তারা মসজিদের আজান বন্ধ করে দিচ্ছে, নামাজ পড়তে বাধা দিচ্ছে, নামাজ পড়ার স্থানগুলোতে গোবর ফেলে সেখানে অপবিত্র করছে, আবার জয় শ্রীরাম বলানো হচ্ছে জয় জোর করে করে। কিন্তু এভাবে জোর করে জয় শ্রীরাম বলে আসলেই কি তারা মুসলমানদের হৃদয় থেকে ইসলামকে মুছে দিতে পারবে, নাকি এগুলো ভ্রান্ত অপচেষ্টা মাত্র? আমি মনে করি খুব দ্রুত দখলদার ইসরায়েল যেমন পতন ঘটতে যাচ্ছে, এই ভারতের উগ্র হিন্দুত্ববাদীদেরও পতন খুব দ্রুতই ঘটবে বলে আমি বিশ্বাস করি। এ বিষয়ে আপনারা কি মনে করেন? এই উগ্র হিন্দুরা কি আসলেই ভারত থেকে সমস্ত মুসলমানদেরকে তাড়িয়ে দিতে পারবে? বাংলাদেশের সঙ্গে তারা যে হিন্দু মুসলিম বৈষম্য বাংলাদেশের ভিতরে তৈরির চেষ্টা চালাচ্ছে, তাতে তারা সফল হবে? কি মনে হয় আপনাদের? এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন। তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন। এছাড়াও ভারতে 3 মুসলমান শিশু কিশোরকে বেধড়ক মারধর করে যে জয় শ্রীরাম বলানো হলো তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগেই গাজায় যুদ্ধবিরতি সম্ভব বলছে কাতারের প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগেই গাজায় যুদ্ধবিরতি সম্ভব বলে মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি। কাতারের প্রধানমন্ত্রী এমন ঘোষণায় যুদ্ধবিরতি নিয়ে নতুন আশার জন্ম দিয়েছে, কারণ গত মাসে দেশটি গাজার যুদ্ধবিরতির মধ্যস্থতা থেকে সরে দাঁড়িয়েছিল। শনিবার রাজনীতি বিষয়ক সংলাপ দোহা ফোরামে কাতারের প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর আমাদের মনে হচ্ছে সেই কাঙ্ক্ষিত মুহূর্তের সম্ভাবনা ফিরে আসছে। কাতার গত নভেম্বর মাসে যুদ্ধবিরতির মধ্যস্থতা থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছিল। তখন দেশটি বলেছিল হামাস ও ইসরায়েল যুদ্ধ বন্ধ নিয়ে ইচ্ছা দেখালে ও আন্তরিক হলে মধ্যস্থতার কাজে ফিরবে দোহা। কাতারের প্রধানমন্ত্রী বলেন, কিছু দেশ যুদ্ধবিরতির প্রক্রিয়ায় সমস্যা সৃষ্টি করছিল বলে কাতার মধ্যস্থতা থেকে সরে দাঁড়িয়েছিল। কিন্তু ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতা গ্রহণের আগেই যুদ্ধবিরতির আশা দেখা যাচ্ছে, তাই কাতার মধ্যস্থতায় ফিরে সেই যুদ্ধবিরতি চেষ্টাই করছে। গাজা যুদ্ধ বন্ধ নিয়ে বাইডেন ও ট্রাম্পের মনোভাবের মধ্যে পার্থক্যের দিকে ইঙ্গিত করে কাতারের প্রধানমন্ত্রী বলেছেন,
কিছু তফাৎ আছে, কিন্তু আমাদের মধ্যে যুদ্ধ শেষ করা নিয়ে কোনো মতনৈক্য নেই। এটা বোঝা আমাদের জন্য বেশ জরুরি। গত বৃহস্পতিবার একটি সূত্র রয়টার্সকে জানায়, ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত এরই মধ্যে কাতার ও ইসরায়েল সফর করেছেন। আগামী 20 জানুয়ারি ট্রাম্পের শপথ গ্রহণের আগেই যাতে যুদ্ধবিরতি ও জিম্মিদের উদ্ধারে চুক্তি করা যায়, সেজন্য তিনি চেষ্টা করছেন। গাজায় ইসরায়েলের হামলায় 14 মাস চলছে। ইসরায়েলি হামলায় গাজায় শনিবারও অন্তত 20 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে উপত্যকাটিতে নিহতের সংখ্যা দাঁড়ালো 44,664 জন। একই সময়ে আহত হয়েছে 1,05,976 জন। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে প্রায় 1,200 জন নিহত হন। 250 জনের বেশি মানুষকে জিম্মি করে গাজায় নিয়ে আসা হয়। বাংলাদেশ ভারত আলোচনার আহ্বান মমতার। ভারত বাংলাদেশের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পাশাপাশি তিনি অস্থিরতা কাটিয়ে সুস্থির পরিস্থিতির প্রত্যাশা করেন। এর আগে বাংলাদেশে শান্তিরক্ষী মোতায়েনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে যে অনুরোধ জানিয়েছিলেন, তারও কারণ ব্যাখ্যা করেন তিনি। শুক্রবার নিউজ 18 বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। মমতা বলেন, ভারত বাংলাদেশের সমস্যা নিজেরা বসে দেখে নিন। এজন্য আন্তর্জাতিকভাবে অনেক ফোরাম আছে, কিন্তু নেগোসিয়েশন বন্ধ করে দেওয়া ঠিক নয়। তিনি আরও বলেন, দুই দেশ একে অপরের সঙ্গে কথা বলে আমার মনে হয় অস্থিরতা কাটিয়ে একটা সুস্থির পরিস্থিতির মধ্যে আসুক। এটা আমার 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে পার্লামেন্ট অধিবেশনে স্টেটমেন্ট দিতে হবে, ব্যাখ্যা করতে হবে বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি। এটা করতে হবে আমাদের সবার জানার জন্য। আগে নিয়ম ছিল পার্লামেন্ট চলাকালে যদি কোথাও কোনো ঘটনা ঘটত, এমনকি প্রধানমন্ত্রীরা বিদেশেও যেতেন, তারা এসে পার্লামেন্টে একটা স্টেটমেন্ট দিতেন। এতদিন ধরে পার্লামেন্ট চলছে, আমরা এটার উপর কোনো স্টেটমেন্ট দিতে দেখলাম না। বিস্তারিত জানানো উচিত ছিল, তাহলে আমরা বিষয়টি বিস্তারিত জানতে পারতাম। মমতা বলেন, তৃতীয়ত, আমি কেন শান্তিরক্ষীর কথা বলেছি? আমি বলেছি এই কারণে যে যখনই কোনো দেশে কোনো অস্থিরতা হয় বা শান্তি বিঘ্নিত হয়, তখন জাতিসংঘের নিজস্ব একটা শান্তিরক্ষী বাহিনী থাকে, যে ফোর্সে থাকা সারা পৃথিবীর বিভিন্ন দেশের লোক। তাদের বলা হয় শান্তিরক্ষী বাহিনী। শ্রীলঙ্কাতেও যখন গণ্ডগোল হয়েছিল, তখন শান্তিরক্ষী বাহিনী এসেছে। কাজেই ভারতের সঙ্গে একান্তই যদি বাংলাদেশের সম্পর্কের খুব অবনতি হয়ে থাকে, তাহলে ভারত সেক্ষেত্রে জাতিসংঘকে বলতে পারে যে তোমাদের শান্তিরক্ষী বাহিনী পাঠাও, অন্তত মানুষ যাতে নিরাপত্তা পায়। রাজধানী দামেস্কও ছেড়ে পালাননি প্রেসিডেন্ট বাশার। সিরিয়ার রাজধানী দামেস্কের দিকে এগিয়ে আসছে বিদ্রোহীরা। প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারি বাহিনী এখনও প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে। তবে দামেস্কের বিভিন্ন শহরতলি ইতোমধ্যে নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে বিদ্রোহীরা। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট দামেস্কো ছেড়ে গেছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। তবে প্রেসিডেন্টের কার্যালয়ে তা প্রত্যাখ্যান করে বলেছে প্রেসিডেন্ট দামেস্কোয় অবস্থান করছেন। শনিবার প্রেসিডেন্ট বাশারের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, কিছু বিদেশি গণমাধ্যমে গুঞ্জন ও ভুয়া খবর ছড়ানো হচ্ছে। দাবি করা হচ্ছে প্রেসিডেন্ট দামেস্কো ছেড়েছেন বা দ্রুত অন্য দেশে চলে গেছেন, কিন্তু তা সত্য নয়। প্রেসিডেন্ট জাতীয় এবং সাংবিধানিক কাজে ব্যস্ত রয়েছেন এবং রাজধানী দামেস্কোয় আছেন। গত বুধবার থেকে বিদ্রোহী গোষ্ঠীগুলো আকস্মিক হামলা চালিয়ে বাশারের বাহিনীকে পিছু হাঁটতে বাধ্য করেছে। গত 27 নভেম্বর হায়াত তাহরিয়ের আল শামের নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠীগুলো সরকার বাহিনীর উপর আকস্মিক হামলা শুরু করে। আল কায়েদার সাথে সংশ্লিষ্ট একটি সংগঠন থেকে বের হয়ে এইচটিএস গঠিত হয়। এইচটিএসের নেতৃত্বে এই ঘটনার আকস্মিকতায় দৃশ্যত অপ্রস্তুত হয়ে পড়ে সরকারি বাহিনী। বিদ্রোহীরা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখল করে নেয়। এরপর গত বৃহস্পতিবার মধ্য অঞ্চলীয় হামা শহর থেকে পিছু হটে সরকারি বাহিনী। এরপর থেকে একে একে অন্য শহরগুলোর নিয়ন্ত্রণ হারাচ্ছে আসাদের সরকারি বাহিনী। সিরিয়া নিয়ে মাথা ঘামাবে না যুক্তরাষ্ট্র, বলছে ডোনাল্ড ট্রাম্প।
সিরিয়ার রাজধানী দামেস্কের দিকে এগোচ্ছে বিদ্রোহীরা। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ কী করবেন তা নিয়ে আলোচনা চলছে। বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের সমর্থন পুষ্টরাও রয়েছে। এছাড়া সেখানে তুরস্ক সমর্থন পাওয়া বিদ্রোহী গোষ্ঠী রয়েছে। এদিকে বাশার সরকারকে সমর্থন দিচ্ছে রাশিয়া ও ইরান। সিরিয়ার 13 বছর ধরে চলছে গৃহযুদ্ধ। এই পরিস্থিতিতে কাতারের দোহায় ইরান, তুরস্ক ও রাশিয়া আলোচনা করে সিরিয়ার পক্ষগুলোকে আলোচনায় বসতে বলছে। তবে যুক্তরাষ্ট্র এতে মাথা ঘামাবে না। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ইঙ্গিত দিলেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, সিরিয়া একটি বিশৃঙ্খল রাষ্ট্র, দেশটি আমাদের বন্ধু নয়। তিনি আরও লিখেছেন, সিরিয়ার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু করার নেই, এটা আমাদের লড়াই নয়। যারা লড়ছে তাদের লড়তে দিন, এর মধ্যে যুক্ত হওয়ার দরকার নেই। সিরিয়ায় ইতোমধ্যে গুরুত্বপূর্ণ শহর নিয়ন্ত্রণ নেওয়ার পর দামেস্ক শহর ঘিরতে শুরু করার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। এই পরিস্থিতিতে সরকার ও বিদ্রোহীদের মধ্যে আলোচনার আহ্বান জানিয়েছে রাশিয়া, ইরান, কাতার ও তুরস্ক। গত বুধবার থেকে বিদ্রোহী গোষ্ঠীগুলো আকস্মিক হামলা চালিয়ে বাশারের বাহিনীকে পিছু হটতে বাধ্য করেছে। গত 27 নভেম্বর হায়াত তাহরিয়ার আল শামের অর্থাৎ HTS এর নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠীগুলো সরকারি বাহিনীর ওপর আকস্মিক হামলা শুরু করে। আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট একটি সংগঠন থেকে বের হয়ে HTS গঠিত হয়। HTS এর নেতৃত্বে ঘটনার আকস্মিকতায় দৃশ্যত অপ্রস্তুত হয়ে পড়ে সরকারি বাহিনী। বিদ্রোহীরা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখল করে নেয়। এরপর গত বৃহস্পতিবার মধ্যাঞ্চলীয় হামা শহর থেকে পিছু হটে সরকারি বাহিনী। এরপর থেকে একের পর এক অন্য শহরগুলোর নিয়ন্ত্রণ হারাচ্ছে আসাদের সরকারি বাহিনী। ভারতে 3 মুসলমান শিশু কিশোরকে বেধড়ক মারধর করে বলানো হলো জয় শ্রীরাম। ভারতে 3 মুসলমান শিশু কিশোরকে বেধড়ক মারধর করে জয় শ্রীরাম বলানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে নানা মহলে। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে, ওই ভিডিওটি মধ্যপ্রদেশের রতলাম অঞ্চলের। ভিডিওটিতে দেখা গেছে 16 বছরের এক কিশোর নির্মমভাবে 3 নাবালককে মারধর করছে। আক্রান্ত ওই বাচ্চাদের বয়স যথাক্রমে 6, 11 ও 13 বছর। ভিডিওতে দেখা গেছে ওই কিশোর ওই 3 নাবালককে প্রথমে চড় থাপ্পড় মারে এবং তারপর হাওয়াই চপ্পল দিয়ে পেটায়। এমন আক্রমণে বাচ্চা 3টি ভয়ে চিৎকার করে কাঁদতে শুরু করলেও তাদের প্রতি একটুও মায়া দেখায়নি মায়েরমুখী ওই কিশোর। উপরন্তু ওই 3 নাবালকের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করতে শোনা যায় সংশ্লিষ্ট কিশোরকে। তাদের কাছ থেকে তাদের বাবা মায়ের ফোন নাম্বার চায় ওই কিশোর। আরও যে বিষয়টিকে কেন্দ্র করে এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নানা মহল, তা হলো এই ঘটনায় ধর্মীয় অসহিষ্ণুতার প্রভাব অত্যন্ত স্পষ্ট। জানা গেছে ওই 3 নাবালক আল্লাহের নাম নিয়েছিল, আর সেটা শুনেই ক্ষেপে যায় 16 বছরের ওই কিশোর। যে বালক 3টিকে সমানে থাপ্পড় মারতে শুরু করে এবং তাদের জয় শ্রীরাম বলতে বলে, কিন্তু প্রথমে 3 নাবালক জয় শ্রীরাম বলতে রাজি হয়নি। এতে ওই কিশোর আরও রেগে যায়। এরপর সে চপ্পল খুলে 3 নাবালককে মারতে থাকে। যতক্ষণ পর্যন্ত না ওই 3 নাবালক জয় শ্রীরাম বলে, ততক্ষণ এই নিগ্রহ চলতে থাকে। খুব স্বাভাবিকভাবেই এই ভিডিও সামনে আসতেই সমাজের নানা স্তর থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সূত্রের দাবি, মারধরের এই ঘটনা আসলে 1 মাসের পুরনো, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হওয়ার পরেই তা জানাজানি হয়। হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুসারে এ ঘটনায় গত বৃহস্পতিবার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আক্রান্ত 3 বালকের পরিবারের সদস্যরা স্থানীয় মানস চৌক থানায় অভিযোগ দায়ের করেছে। রতলামের অতিরিক্ত পুলিশ সুপার রাকেশ রাকা এ প্রসঙ্গে জানিয়েছেন, বাচ্চাদের মারধর করার একটি ভিডিও ভাইরাল হয়েছে। বলা হচ্ছে এটা প্রায় 1 মাসের পুরনো একটি ভিডিও। সাইবার টিমকে বিষয়টি তদন্ত করে দেখতে বলা হয়েছে এবং অভিযুক্তের সন্ধান করতে বলা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে অশালীন আচরণ, আঘাত করা, অসৎ উদ্দেশ্যে আটক করে রাখা, অপরাধমূলক হুমকি দেওয়া এবং ধর্মীয় শত্রুতামূলক আচরণের অভিযোগে FIR দায়ের করা হয়েছে।
দেখতে দেখতে আমরা আরবিডি নিউজের সংবাদের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের যদি এই জাতীয় ভিডিওগুলো পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন। তাছাড়া চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ।